আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আরও এই অনুষ্ঠানে। আজকে আমরা এসেছি একজন বাংলাদেশের অগ্রগণ্য পথিকৃৎ শিল্পী, নাট্যশিল্পী, নাট্যজন, শিক্ষাবিদ, আপনাদের আমাদের সবার প্রিয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন আত্মজীবনী লিখে, জাতীয় পুরস্কার 21-এ পদক পেয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এবং পেয়েছেন অনেক পুরস্কার এবং সারা দেশের মানুষের ভালোবাসা। আমরা এসেছি মঞ্চ, টেলিভিশন, সিনেমার অভিনয় শিল্পী ফেরদৌসী মজুমদারের কাছে। আপা, আপনাকে প্রথম আলোর এই বিশেষ অনুষ্ঠান ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে শৈশব থেকেই শুরু করি। এমনিতে আপনাদের বাড়ি মানে দাদার বাড়ি, পৈতৃক বাড়ি নোয়াখালী হলেও আপনার জন্ম হলো বরিশালে। আপনার বাড়িটাকে বলতো ডেপটি বাড়ি। অনেক কিছু জানেন তো আপনি। আরে মনে পড়ে, বইটাতে এত সুন্দর বই লিখেছেন, আর এগুলির প্রকাশনা উৎসবে তো আমি যোগ দিয়েছিলাম। ধন্যবাদ। কিন্তু আপনার জন্ম হলো বরিশালে, এটার কারণটা আপনি নিজ মুখে বলেন। আর আপনার আব্বা তো খান বাহাদুর আব্দুল আলিম চৌধুরী, নাকি হালিম চৌধুরী? আব্দুল হালিম চৌধুরী। আব্দুল হালিম চৌধুরী, জি। বরিশালে জন্ম মানে কি, বাবা তো ডিপটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো বিভিন্ন জায়গায় যেতেন, ওখানে কিছুদিন থাকতেন, এই থাকতেন সেইখানে। আমি বোধহয় সেইভাবেই আমার এক এক ভাই এক এক জায়গায় জন্ম। এক এক আপনারটা হলো বরিশালে। বরিশালে। আপনার প্রাথমিক বিদ্যালয় কি বরিশালে? না, আমার প্রাথমিক বিদ্যালয় ঢাকায়। আমি ঢাকায়। মানুষ হয়েছি কিন্তু ঢাকায়। আপনি ঢাকায়? হ্যাঁ হ্যাঁ, মানে মানুষ হয়েছে কিনা জানি না। আপনাদের বাড়িটা তখন এটার নাম ছিল দারুল আফিয়া। দারুল আফিয়া, জি। সেটা এই আফিয়ার বাড়ি, মানে আফিয়ার আফিয়া বাড়ি। মায়ের নাম আমার। এটা এই যে গ্রিন রোডের ভিতরে সেন্ট্রাল রোডে জি, এই জি, জায়গাটাতেই, জি, জি, এখন যেটা মাতৃছায়া। জি, মাতৃছায়া। যখন আপনি এখানে এলেন প্রথম, ওই সময়টায় আপনার বইয়ের বর্ণনায় আছে যে একটা বাঁশঝাড় ছিল। আপনারা যখন শাড়ি পরে বা জানি না সালোয়ার কামিজ পরতেন কিনা, মাথায় কাপড় দিয়ে বের হতেন, তারপরে একটু দূরে বাঁশঝাড়টায় গিয়ে মাথার কাপড় সরাতেন বলে। বাঁশঝাড় না, দোকান, কতগুলো দোকান ছিল। দোকান ছিল, হ্যাঁ, আচ্ছা। তা আমাদের নিয়ম ছিল কোথাও বাইরে যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা করে যেতে হতো। তো আমরা বললাম যে আব্বা যাই। তা একদিন বাবা ডেকে বললেন যে, আমাদের আবার বাবা খুব পরহেজগার ছিলেন, খুব নামাজি ছিলেন, কিন্তু কট্টর ছিলেন না। তিনি আমাদেরকে বলতেন যে সামনে দিয়ে যাবি, মাথায় কাপড় দিয়ে যাবি। বাবার দেশ নোয়াখালী, তো ওইভাবেই বতো। তো যে গেছি, তা একদিন ডেকে বলছেন যে আমার সৌভাগ্য যে তোরা হিয়ানো যাই, ঘোমটা হালাই দেস, কিন্তু সামনে দিত ঘোমটা দিয়ে যাস। তখন আমরা খুব লজ্জা পেয়েছিলাম যে ওনাকে ঠকাতে। এখানে একটা খুব মজার কথা আপনি বলেছেন যে পড়শিনীরা, অন্য বাড়ির মেয়েরা, ওরা যদি মাথায় কাপড় না দেয়, তখন উনি বলেছেন যে ওদেরটা দেখবে তাদের বাবা মা। এক্স্যাক্টলি। ওটা আপনি একটু যে নোয়াখালীর ভাষায় বলেন। হ্যাঁ, না না, আবার আমরা বলতাম যে আব্বা ওরা তো মাথায় কাপড় দেয় না। হেগুনে না দেখ, হেগুনের বাপ আছে, মা আছে, হেগুনের বাপ মা দেখবো, কিন্তু আমি আমার পোলাপান দেখি। আমি কইতেছি তোরা ঘোমটা দিয়ে যাবি। তারপরে বাবা খুব মজা করে বললেন যে আমরা তো ভেবেছি আজকে শেষ। তো উনি বললেন যে না, তোমরা আচ্ছা ঠিক আছে, তোরা তো ঘোমটা দিয়ে যাস, এটাই আল্লাহর কাছে শকর। আমার সামনে দিয়ে যে দুপদাপ করে চলে যাস না, এটাই আল্লাহর কাছে শকর। তুই হিয়ানো যাই ফালাই দেস। তা আমরা এরপরে আরেকটু দূরে গিয়ে ফেলতাম, তো যাতে বাবা দেখতে না পায়। আপনার প্রাইমারি স্কুলটা ছিল নারী শিক্ষা মন্দির? নারী শিক্ষা মন্দির, হ্যাঁ। এটা কোথায় ছিল অবস্থিত? টিকাটুলি। টিকাটুলি। টিকাটুলি, হ্যাঁ। তো এখান থেকে রিকশায় যেতেন? রিকশায় যেতাম। তখন তো রিকশা ছাড়া আর কিছু নাই। বাড়িতে একমাত্র আমার একটা ভাইয়ের গাড়ি ছিল, আর কেউ কারো গাড়ি ছিল না। এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার জন্ম 1943 সালে জুন মাসে, এইবার আপনি হচ্ছেন 83 বছর পূর্ণ হতে যাচ্ছে সামনে। হ্যাঁ। আপনি যখন এই যে ধরেন প্রাইমারি স্কুলে পড়ছেন, তখন মুনির চৌধুরী উনি কত বড়? তখন উনি মানে আমি তো ছোট, একদম ছোট তখন। হ্যাঁ, আপনারা 14 ভাই বোন, হ্যাঁ। সবার বড় হচ্ছে কবির চৌধুরী, তারপরে মুনির চৌধুরী, আমি হলো 11 নম্বর। আপনি হচ্ছেন 11 নম্বর। হ্যাঁ। আপনারা 8 ভাই 6 বোন, সবাই প্রায় বিখ্যাত। এবং যে মানুষ হলেন, এর পেছনে আপনার আব্বার অবদান আছে সবচেয়ে বেশি, এবং মারও আছে। মা একদিক করেছে, বাবা আরেক দিক করেছেন। বাবা লেখাপড়া ছাড়া চোখে কিছু দেখতেন না। উনি বলতেন যে আমাদেরকে যদি মা বলতো যে এরা কোনো কাজ করে না, একটু রান্নাবাড়ি করুক, এই করুক, আমার বাবা বলতো যে কাজ করতে হইতো না,
যেগুনে পড়ালেখা করে এগুনে পড়ালেখাই করব। আর মাইয়ারা যত ইয়েই হোক, শ্বশুরবাড়ি গেলে ওর লাকড়ি ঠেলতেই হইব, তখন তো লাকড়ির চুলা, সেখানে রান্না শিখে যাইব, তুমি এটা ই করো না। আচ্ছা, স্কুলে আপনার রেজাল্ট কেমন ছিল? মিডিয়াম, মানে মাঝারি। আমি একেবারেই উচ্চাভিলাষী ছিলাম না। মানে আমার একটা ভাইয়ের সঙ্গে আমি তুলনা করি সবসময়, অন্য ভাইরাও আছে, যে ভাইটার সঙ্গে আমার বেশি মানে ভাব ছিল, বন্ধুর মতন ছিল। তো ও লেখাপড়া পরীক্ষা দিয়ে এসে শুয়ে পড়তো। হ্যাঁ, আপনার সঙ্গে একই ক্লাসে পড়তো, মানে আপনারা 2 ভাই? না, ও, না, না, উনি পড়তেন কেমিস্ট্রিতে। আর আমি পড়তাম তখন, ইউনিভার্সিটি পড়ি তখন আমি। তখনকার কথা বলছেন, আমি জি। ইউনিভার্সিটি তখনকার কথা বলছি। তা আমি তো খুব বড় করে একটা অনার্স পরীক্ষা দিব। একটা বেশ একটা রুটিন করলাম। আর এই দরজার মধ্যে সেঁটে দিলাম। তো ওখানে মাঝখানে ছোট্ট করে লেখা ঘুম। তো আমার ভাই বলছে, ও খুব রসিক ছিল, যে তুই ঘুমটা বরং বড় করে দে। আর ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল শেলি, এখন শেলি বলে শেলি। উনি আছেন এখনো। আচ্ছা, ওই আচ্ছা। একটা ভাই আছে, জার্মানিতে থাকেন। হ্যাঁ, হুম। কিন্তু অসম্ভব লেখাপড়া ভালো ছিল। তো ও পরীক্ষা দিয়ে এসে দাম করে শুয়ে পড়তো। আমি বললাম, কিরে কেমন পরীক্ষা, ভালো হয় নাই? মানে না, ডাইল। মানে তখন ডাইল বল। আমি কেন, কত পাবি? কয় 95 আউট অফ 100 95 পাবে। তো ওই এটা জন্য নাকি মন খারাপ। ওর জন্য ওর মন খারাপ হয়েছে। আর আমাকে, আমি হাসতে হাসতে নাচতে নাচতে আসতাম, বলতো কিরে কিরম পরীক্ষা? আমি বললাম, খুব ভালো, কত পাবি? 55। মানে একটা হুম। হিসাব করে, মানে আমার কোনো ওই লেখাপড়া করেছি বটে, সেটা বাপের জন্য, হয়তো বা না থাকলে আমি পড়ালেখা করতাম না, আমি পড়ালেখায় কোনো ছিল না। যাই হোক, এই আপনার বইটাতে সবগুলো চরিত্র খুব সুন্দর এসেছে, সেই জন্যই আপনি এই বইটার জন্য বাংলা একাডেমি পুরস্কার পেলেন। হ্যাঁ, বলেছে, একজন বলেছিলেন যে কে যেন, যে আপনি এটা না লিখলে, জানতাম না, ওই ডক্টর ইউনূস বলেছিলেন হ্যাঁ, যে আপনি না লিখলে, কারণ ওনার তো ওই ওর ভূমিকাটা উনি লিখে উনি দিয়েছেন। লিখেছেন। তো উনি বলেছিলেন যে আপনি বইটা না লিখলে, একটা এরকম একটা ইউনিক ফ্যামিলি আছে, কেউ জানতো না। উনি লিখেছেন যে ওই ঈদে বাড়ি গিয়ে ওনারাও সব ভাই বোন আপনার বইয়ের রেফারেন্স দিয়ে তখন অতীত স্মৃতি নিয়ে হ্যাঁ, হাসাহাসি করতেন। হ্যাঁ, ওই হ্যাঁ। যে আমার ছোট বোন ছিল, আর তখন তো একমাত্র আমাদের বাড়ি সেন্ট্রাল রোডের দারুল আফিয়াই হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একটা বাড়ি, আর একটা ছিল উকিল সাহেবের বাড়ি। হুম। তো মেয়েও আমরা 6 জন, 6 বোন। তা আমরা কিছু করলে ওরা তাকিয়ে থাকতো, মেস ছিল, একটাই ছিল। তাই আব্বা তো, মানে আমার বাবা কোনো বয়স কিছু তার কাছেই ছিল না। সন্তান জুতা দিয়ে পিটাতো আমাদেরকে। যদি কোনো ভুল করতাম, তো দেরি করে নামাজের আগে ফিরতে হতো বাসায় সন্ধ্যাবেলাটায়। তো ও দেরি করে ফিরেছে দেখে ওকে, রাহেল তোর আমার ছোট বোন বানু, ও নেই এখন। ওকে মারতে গেছে, বানুর আবার জেদ ছিল খুব। তখন ও আব্বার হাতটা ধরে বলছে যে আপনি ভিতরে এসে মারেন, ওখানে মেসের জানলাগুলি খুলে গেছে, ওরা সব দেখতেছে। তো আমার বাবা ওটা ফেলে দিয়ে বললেন, হিগার মাইরের দিকে খেয়াল নাই, কুনগা দেখে না, হিগারে মারতাম কি। হ্যাঁ, এই হচ্ছে। এই ঘটনা আমি পড়েছি। আর ওই হপ হপ হপটা মনে আছে আপনার এখন? হ্যাঁ, এটা একটু বলবেন? ওটা হচ্ছে যে আব্বা তো মানে জাত মাস্টার ছিলেন, হুম। মানে শিক্ষক। উনি যাকে পেত এই টোকাই ডেকে পড়াতেন। এটা বল, গরজ কা, এই রুচি, এটা এ, এটা বি, এটা সি, এটা ক খ, এরকম পড়াতেন। দেশের বাড়ি থেকে অনেক লোক আসতো, আমার বাবার দেশের, মার দেশের না। তো তাদেরকে তো বাবা পড়াতেন। তো নুরু বলে একটা ছেলে ছিল, ওকে সে বলল যে পড়, once I saw a little bird come hop hop hop, or once I saw a little bird come hop 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 hop। তারপর বলছে যে চ কষ আর যাই কষে, কিন্তু হপ হপ করতে পারতি না। একটা কবি, তো পিঠের মধ্যে বাড়ি পড়বো। তো ব্যাস, অনেক চেষ্টা করে হপ হপ পারে না, শেষ অনেক কষ্ট করে হপ হপ হপ, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে ওনার ইয়েটাই আলাদা ছিল, মানে একটা কিছু বার করতেন, একটা কিছু তৈরি করতেন এরকম। আর আপনার মা এত সুন্দর সুন্দর চিঠি লিখতেন, আপনি অনেকগুলো চিঠি উল্লেখ করেছেন। খুব সুন্দর চিঠি লিখতেন, এবং উনি স্বশিক্ষিত ছিলেন। হুম। উনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু অত্যন্ত ভদ্র ছিলেন। আমাদেরকে ভদ্রতাটা উনি শিখিয়েছেন। এই পা নাচায়ও না, ওনার বাড়ি ছিল কুমিল্লা। পা নাচায়ও না, আর খাওয়ানোর সময় চপ 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 করে খাইও না, শব্দ হইব।
এইসব উনি শিখিয়েছেন। আর কথায় কথায় শ্লোক বলতেন, কথায় কথায় বলতেন। তো হ্যাঁ, আমাদের আম্মারা, আপনাদের আম্মারা তো বটেই, হ্যাঁ, অনেক শ্লোক বলতে অনেক পারতেন, শ্লোক। প্রবাদ, প্রবচন হ্যাঁ, সমস্ত হ্যাঁ, থাকতো। হ্যাঁ, হ্যাঁ। সেটা আ ওই প্রবণতা, ওই রীতিটা এখনকার আমাদের মধ্যে না, আর নাই। ওগুলো তো এখন আর চলেও না। সেজন্য আমার মাঝে, মাঝে আমি যখন বলি সবাই মানে আমার সহজাত এ থেকে বেরিয়ে আসে। আম্মা বলতো, "না পায়া পাইছে দন বাপে পুতে কীর্তন।" মানে একজনের আধিক্যেতা আরকি। হুম। আগে কিছু দেখে নাই। আরেকজনের বাসায় আসছে অনেকে একে নষ্ট করে খেয়ে-টেয়ে ঘুমিয়ে-টুমিয়ে যা-তা। তখন আম্মা বলতো, "এই তো না পায়া পাইছে তন বাপে পুতে কীর্তন।" এই যে এগুলো শুনতে, শুনতে না আমাদের ইয়ে হয়ে গেল। মাঝে, মাঝে বলতাম যে আম্মার কথাগুলো। আর আমার মা, উনার কাছ থেকেই বোধহয় আমরা ওই ধৈর্যটা শিখেছি। মানে আমার বাবা একেবারে এত ডমিনেট করেছেন মাকে বলার নাই। যে আমার বড় বোন নাদের আপা উনি বিয়ে হয়ে যখন চলে গেলেন তখন উনি লিখেছিলেন, "আমার মাকে সোজা পাইয়া ঠকাইবেন না।" আমার বাবাকে বলছেন। মা লেখাপড়া জানতেন না কিন্তু হাতে, হাতে হিসাব করতেন হুম। বা মুখে, মুখে হিসাব করতেন। একদম 14 ছেলেমেয়েকে মানুষ করা কি যাতা কথা, হ্যাঁ, তো তাই না? ১৪ টা ছেলেমেয়ে এবং কোনো ভুল হতো না। কিন্তু বাবারই ছিল মানে এটাকে পুরুষ শাসিত সমাজের পুরুষ। তাকে যদি কেউ কোনো দোষ ধরতো, মা যদি বলতো আপনি খুব বিনয়ের সঙ্গে আমরা দেখেছি যে আপনি উনি হিসাব করতেন খুব বাবা। যে আপনি যে হিসাব করছেন এখানে একটু মনে হয় ভুল হয়েছে যোগে। কি তুমি আমার ভুল ধরছো? এত বড় সাহস তোমার? থাকতাম না ওই বাড়িতে চলে যাও। উনিও চলে যাচ্ছেন ওটা একটা ড্রামাটিক্স। মাও পাঞ্জাবি ধরে টানছেন, "না, না আর কমু না, আর কমু না।" আমার ভাই-বোনরা বলতেছে, "আরে ছেড়ে দেন না, উনি যাইব কোথায়?" এই এই হলো আমাদের ইয়ে মানে সব একটা ইয়ে আচ্ছা, পরিবার। হ্যাঁ। তো মনির চৌধুরী স্যার উনি যে কবর নাটকটা লিখলেন জেলখানায় বসে, ওগুলি কি আপনার মনে আছে যে ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো? একটু, একটু মনে আছে। যে জেলে নিয়ে যাওয়া হলো ওটা মনে নাই। জেলখানায় বসে শুনেছি, আসলে শোনা কথা। শোনা তারপর কথা। উনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, তখন কি উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই থাকতেন? হ্যাঁ, তখন আমি দেখেছি উনাকে। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। আমিও পড়ি, আমার ছোট বোনও পড়ে। উনি একটু দূরবর্তী ছিলেন, তাই না? না, নীলক্ষেতে থাকতেন। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি উনিও তো ওখানে কাজ করেন। হুম। কিন্তু উনি প্রত্যেকদিন একবার আমার মার সঙ্গে দেখা করতেন। আর এই আমরা যেহেতু কাঁচা আম, জলপাই এগুলো পছন্দ করতাম। ১ম যখন উঠতো উনার এটা নিয়ে উনি ক্রেডিট নিতেন। "এই নে ১ম আম উঠেছে তোদের" দিয়ে চলে যেতেন। আর আপনি একটা খুবই মজার কথা লিখেছেন, যেটা কিছুদিন আগে আমি ফেসবুকে ছবি দিয়েছিলাম। যে একটা গোল, গোল পাতা ঘাসের মতন মাটিতে হতো, তো টক ছিল, ওইটা তুলে, তুলে খেতাম। এটা আপনি লিখেছেন। অনেকদিন মানে আরেকজনকে পেলাম যে এই কথাটা স্মরণ করছেন। মনে আছে আপনার এগুলি কথা? হ্যাঁ, হ্যাঁ, টক পাতা। না টক পাতা আমি খুব টক খেতাম। মানে যখন দুপুরে সবাই ঘুমোতো, আমি তখন বসে, বসে কোনো তেঁতুল পাই না, জলপাই পাই না, কিচ্ছু পাই না। তখন শুধু ওই যে বাটা, তখন তো বাটা মরিচ। বাটা মরিচ আর একটু সর্ষের তেল মাঝখানে নিয়ে, লবণ দিয়ে নিয়ে শুধু ওইটা খেতাম। তো আমার মা বলতো, "তুমি এরকম খাও দেখবা অসুখ হবো, এই হবো, সেই হবো।" কিচ্ছু টক না পেলে নিজেই আবিষ্কার করছিলাম যে দেয়ালের মধ্যে একটা লুচির মতন পাতা, সেটা মুখে দিয়ে দেখি টক। তো ওইটা খাওয়া শুরু করলাম। পরে মা বলল যে, "তুমি কোনদিন যে মরে যাবা, কোনটার মধ্যে বিষ আছে, কোনটার মধ্যে কি তুমি" আমি বললাম, "না মরবো না, আমি খেয়ে, খেয়ে দেখব।" তারপরে আপনি ১৬ বছর বয়সে মাধ্যমিক, মেট্রিক যেটা সেটা পাশ করলেন, ইন্টারমিডিয়েট পাশ করলেন। ১ম মঞ্চনাটক করলেন কবে? ১ম অভিনয় হচ্ছে ইকবাল হলে, হুম। ডাক্তার আব্দুল্লাহর কারখানা, শওকত ওসমান সাহেবের লেখা, আ মুনির ভাইয়ের প্রোডাকশন আরকি। তো তখন তো আমাদের বাড়িতে আমার বাবাই তো প্রধান। তো তিনি বলছিলেন যে, কেউ যদি কোনো নাটক করে, এগুলি শরীয়ত বিরোধী কাজ। গান, বাজনা, নাটক এগুলো সব শরীয়ত বিরোধী। তোমরা যদি কেউ করি থাকো, আমি যদি টের পাই তো জবাই দিয়ে দেব। তো আমরা তো খুব ভয়ে থাকতাম, করতাম না। কিন্তু ওই যে নিষিদ্ধ ফলে যে একটা আকর্ষণ ওইটাই হয়েছে। আমি তো যে সমানে জানলা দিয়ে তাকিয়ে থাকতাম, দেখতাম এই লোকটা এইভাবে হাঁটে, এই লোকটা এই করে। আমার বাবাও কিন্তু দেখতেন। আমার মাও বোরকা পরতেন কিন্তু বাইরে। বাসায় ফাঁক করে, করে দেখতেন। একে বলতেন আমার বাবাই ১ম কিন্তু এই যে পায়ের আওয়াজে
লুঙ্গি পিছন দিকে ধরে না, হুম হুম এটা কিন্তু আমার বাবা আমাকে দেখে বলেছিলেন, সেটা আমি আব্দুল্লাহ আল মামুনকে বলেছিলাম যে আমার বাবা বলছেন দেখ ব্যাকে সামনে দি লুঙ্গি ধরে, হিগা পিছে দি লুঙ্গি ধরছে। সেই থেকে ওইটা কিন্তু এখন পায়ের আওয়াজের মাতবর সবসময় পিছন দিয়ে লুঙ্গি লুঙ্গি ধরে। ধরে। তো আমি আমার তখন ওই নাটকটা আমি করতাম না, করার কোনো প্রশ্নই নাই। আমি জানলায় দাঁড়িয়ে আছি, আমার ভাই এসে বললেন যে মনির ভাই বললেন যে তুই একটা নাটক করবি। আমি আকাশ থেকে বললাম নাটক করবো কি, আমি আমি কি করে করবো, আব্বা তো মেরে ফেলবে। বলে সেটার আমি নেব, মারবে না, তুই কর। আমার একটা আর্টিস্ট ফেল করেছে, আমার মনে হয় এটা দিলারা হাশেম বোধহয় ছিল। তো উনি বললেন যে আহ, আমি তো অভিনয় জানি না। তো বলে জানতে হবে না, ওটা রোবটের ক্যারেক্টার, যন্ত্র মানবী, তুই খালি ঠাক 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 করে হাঁটবি আর খালি ডায়লগটা মুখস্থ করবি। তো ডায়লগ মুখস্থ করা আমার কাছে কিছু না, আমি তো ডায়লগ মুখস্থ করেছি। তো মুনির ভাই যখন বলছে আমার বুকে ভরসা এসছে, আমি করেছি। এবং মুনির ভাই উচ্ছ্বসিত, এত আদর করেছে আমাকে, এত ভালোবেসেছে যে তুই না থাকলে তো হইতো না, তুই কেন বলিস যে পারবি না। তা আমি বললাম না আমি তো করি নাই কোনোদিন, এটা কিছু করার আছে, এটা তো কিছু করার নাই। তারপরে অন্য নাটক করে একতলা দোতলা একতলা দোতলাটা হলো 1965 সালে টেলিভিশন যেটা হলো হুম, সেটার উদ্বোধনী নাটক। হ্যাঁ হ্যাঁ, প্রথম নাটক, প্রথম প্রথম নাটক, ওটাতে হ্যাঁ আপনি অভিনয় করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাতে আমি করেছিলাম, তারপর বাবা করেছিল। রামেন্দ্র মজুমদার করলেন। হ্যাঁ, তো রামেন্দ্র মজুমদারের সঙ্গে আপনার পরিচয় প্রথম কোথায় হলো? ইউনিভার্সিটিতে তো দেখা, উনি পড়তেন উনি উনি কি আপনাদের সোশিওলজিতে। সিনিয়র ছিলেন? উনি আমার না, একসঙ্গেই পড়তাম, একই একই ইয়ারে, ব্যাচমেট? একই ব্যাচমেট। কিন্তু উনি পড়তেন ইংরেজিতে, আমি পড়তাম বাংলায়। এবং একটা জায়গায় দেখা হতো, সেটা হচ্ছে সাবসিডিয়ারি সাবজেক্ট ছিল সোশিওলজি। সেখানে যখন একসঙ্গে বেরোতাম তখন ওনার সঙ্গে আমার দেখা হতো। তো তখন কিছুই ছিল না, উনি আমার দিকে তাকায় থাকতেন, আমি দু একটু কিন্তু ওদের সঙ্গে আমাদের আর অন্যভাবে কিন্তু পরিচয় ছিল। আমার বাবার সঙ্গে ওদের ফ্যামিলির সঙ্গে, যখন উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন ওনাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতেও আমার বাবা খেয়েছেন, গেছেন, সেই হিসাবে পরিচয় ছিল। আপা ওই রক্তাক্ত প্রান্তর নাটকটা মনির চৌধুরীর লেখা, ওইটার রিহার্সেলে আপনার সঙ্গে রামেন্দ্র মজুমদারের পরিচয় হয়েছিল এরকম একটা তথ্য দেখতে পাচ্ছি। পরিচয় ওই রকমই, আজকাল যত স্মার্ট, আমরা তো ওরকম স্মার্ট ছিলাম না। যা কিছু ভালো লাগা ভিতরে চেপেই রাখতাম, ওটা বলতাম না। রক্তাক্ত প্রান্তরে আপনি জোহরা হলেন। জোহরা, আর ও ছিল ইব্রাহিম কার্দি, মানে যিনি হিরো আর কি। হিরো। তো ওইখানেই পরিচয় হয়েছে, মুনির ভাইয়ের বাসায় যেত, আমিও যেতাম, এই এরকমই। তারপরে যখন বিয়ের কথা উঠলো 1970 সালে মার্চে আপনাদের বিয়ে হয়, তার আগে যখন আপনার আব্বা জানতে পারলেন যে এটা ঘুরতে যাচ্ছে, তখন তার প্রতিক্রিয়া কি ছিল? ওরে বাবা, সেই ভয়াবহ দিন সেটা। কিন্তু আমার বাবা একটা অদ্ভুত চরিত্র। আমি যখন এরকম জানি যে বিয়ে হবে না, আমার ভাই বোনরা কেউ কিন্তু এগেনস্টে ছিল না, কিন্তু সবাই বলতো যে এই বিয়ে করতে পারবি না, এটা হবে না, তুই সরে দাঁড়া। তা আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ মানে কি, কোনো খাওয়া দাওয়া ভালো করে করতাম না। তখন আমার বাবা বোধহয় কি ভেবেছেন, মানে কতখানি সন্তান বৎসল ছিলেন, উনি আমার মাকে ডেকে বললেন যে তুমি কিরকম মা, তুমি মাইয়া দেখো না শুকাই যায়, মাইয়া খায় না, কিল্লাই খায় না, খোঁজ নাও। তখন আমার মার টনক নড়েছে। তো তার আগেই উনি আমার অন্যান্য ভাই বোনের কাছ থেকে জানতে পেরেছে, কিন্তু কেউই ভাবেনি যে এটা সাকসেসফুল হবে, যেহেতু বাবা এটার একেবারে বিরুদ্ধে ছিলেন। কিন্তু এই বাবাই কিন্তু আমাকে বুদ্ধি দিলেন যে তোর যখন বিয়ে আসে এত, তা আমি কি উত্তর দেবো, তুই লেখাপড়া কর। তাহলে আমি কইতাম পারমু হিগা পরে এখন বিয়ে করতো না। তখন আমি আবার ওনার উপরে চান্স নিলাম যে ঠিক আছে, আপনি যেটা চাইবেন, আমি কি পড়বি, আমাকে আপনি যেটা চাইবেন সেইটা। তো উনি বললেন আমি চাই তুই অ্যারাবিক পড়। আমি বললাম পড়বো। আপনার দুইটা মাস্টার্স না? হ্যাঁ হ্যাঁ, অ্যারাবিকে এমএ পাস করলাম। তখন আমি দেখলাম আমার বাবা অনেক সহজ হয়ে গেলেন,
লোকজন আসলে সত্যিই বলতেন, কারণ এমন সব লোক আসতো এরকম দাড়িওয়ালা আমি আমার মা বলতো কি, কি হয়েছে তাতে দাড়ি থেকে কি না? আমি তো না, আমি আমি করবই না বিয়ে। আসলে এদিকেও একটু ইয়ে ছিল। তো যাই হোক, তারপরে বাবাই বললেন যে মায়া শুকায় যায় এই যায়। তারপরে ও যখন চৌমুহনী চলে গেল, চাকরি নিয়ে চলে গেল ওখানে, তখন আমার মাকে বলা হলো যে তুমি মাইয়ারে জিগাও কি। তো উনি আমাকে কিছু তুমি উনি খুব সরল ছিলেন, কিছু জিজ্ঞেস করেন নাই। তো বাবাই করলেন কি কি সব কায়দা করলেন। ও আমার আবার অ্যারাবিকের বই ও কিনে আনতো ইয়ে থেকে, বাংলা বাজার থেকে। কি বাংলা বাজার না আরো দূরে কি একটা, ওখান থেকে বই কিনে আনতো, যেগুলি দুষ্প্রাপ্য বই ছিল অ্যারাবিকের, ওগুলো ও কিনে আনতো। তো আমার বাবা বলতো যে হিগা তো নিজে লেখাপড়া করে না কিন্তু বই চিনে, ওর কথা বলছে। সত্যি সত্যি বইগুলো খুব ভালো আনতো। তারপরে একদিন আমার বাবা বললেন, আমি বুঝতে পারিনি, বাবাকে চিন্তিত দেখেছি, কিন্তু উনি আমাকে বললেন যে তুই এই কর, রামেন্দ্রের ঠিকানা জানোস নি? আমি জি না। আমি বলে জানোস না, আচ্ছা কাম কর, দেখ কোনোখানে লেখা আসেনি, উপরে যাই দেখ। আমি তখন দোতলায় পড়তাম আর কি, আমাদের বাড়ির দোতলায়। বাবা কিন্তু ঠিক জানে যে আমি মুখস্থ। তা আমি একটু টাইম নিয়ে বলছি যে হ্যাঁ মনে পড়ছে। তখন উনি চিঠি লিখলেন ওকে যে তুমি আসো আমার সঙ্গে কথা বলো। এবং এত পিতৃবৎসল ছিলেন, এত মারধর করতেন, কিন্তু ছেলে মেয়ের মুখ কি দেখতে পারতেন না। তারপরে উনি প্রথম আর কি ওর সাথে কথা বলে বলছে যেটা করার করো, তোমার মা বাপকে কি করবে করবে করো, আমার আমার মেয়েকে আমার কোনো ইয়ে নাই। এই তখন কথাবার্তা একটু বলে, ওদিকে কিন্তু খুবই কড়াকড়ি আমার শ্বশুরবাড়িতে, কিছুতেই হবে না। তখন ও অমতেই বিয়ে করেছে, করে মানিক ভাই কবির ভাইয়ের বাসায় বিয়ে হয়েছে। কোনো একজন সাক্ষী ছিল, রাজ সাক্ষী আমরা বলি, ওই গোরা কি নাম ওর, রেজা চৌধুরী, ও ছিল ওর বন্ধু, ও একসাথে পড়তো ইংরেজিতে, এখন ইয়েতে থাকে। তো সেই রেজা গোরা গেছিল সাক্ষী, আর আমার একটা বন্ধু বেলফুলের মালা দিয়ে। মানিক ভাই ভাবি দুজনেই অত্যন্ত ব্রড মাইন্ডেড ছিলেন, অত্যন্ত। কবির চৌধুরী এবং ওনার ডাকনাম মানিক। হ্যাঁ, কবির চৌধুরী এবং মেহের কবির দুজনেরই মন খুব বড় ছিল। তো ওনার বাসায় বিয়েটা হয়েছে। আমি যখন এসে, আমরা দুজন এসেছি 10:30টার দিকে বাসায়, আমার বাবা তখন কথা বলতে পারেন না, বন্ধ হয়ে গেছে কথা, শীর্ণ একেবারে। দুই পায়ে দুজনকে বসিয়েছেন আর কাঁদছেন আর দুজনের মুখ মুছছেন, মানে আশীর্বাদ করছেন নাকি, কাঁদছেন, দুজনের মুখ মুছছেন, মাথাটা একসাথে করে দিয়েছেন, ওই পর্যন্তই। তারপরে 1971 সালে আপনারা ভারতে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল্লিতে গেছি আর কি, দিল্লিতে গেলাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও কি একটু কাজ করেছিলাম? হ্যাঁ, আমার মনে নেই কি কবিতা আবৃত্তি কিছু একটা করেছিলাম আর কি। মুক্তিযুদ্ধের পরে দেশে চলে এলেন, মনির চৌধুরী শহীদ হয়েছে, সেই সব কথা মনে আছে? আমি তো দেখিনি কিছু, কিন্তু আমার শোনা কথা। এবং এটা যখন খবরটা একবার শুনি কবির চৌধুরীকে ধরেছে, দেখলাম পরে শুনলাম যে না, যখনই শুনতাম আমার শরীর খারাপ হয়ে যেত। তারপরে শুনলাম যে না মনির চৌধুরীকে ধরেছে, তখন আমার খুবই ইয়ে লাগলো। তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম যখন কনফার্ম করা হলো যে হ্যাঁ মনির চৌধুরীকে ধরে নিয়েছে। কীভাবে ধরেছে কি সেসব আমি জানি না, কখন ইয়েটা যোগাযোগ করা খুব কঠিন ছিল। তখন আমি একদম অসুস্থ হয়ে গেলাম, বিছানায় পড়ে গেলাম। তখন মাদাম ঘোষ আমাকে অ্যাটেন্ড করলেন, রোজ আসতেন, ঘুমের ওষুধ দিতেন, উঠলে পরে খাওয়াতেন, বলতেন যে তুমি এটা খাও, কারণ তোমার ভাইকে তো নেবেই, ওটাই তো স্বাভাবিক, অন্য কাউকে না নিয়ে তোমার ভাইকেই নেবে, মনির চৌধুরীকেই নেবে, মনির চৌধুরী কবির চৌধুরী এদেরকে তো নেবেই, তো তুমি ধৈর্য ধরো,
নিয়েছে যাতে এই ঠিক থাকে, বাড়ির দেশে গিয়ে তারপর বুঝবে। ওই পর্যন্তই আপনারা জানুয়ারি মাসে ফিরে এলেন, 22শে জানুয়ারি হ্যাঁ 1972। হুম তারপরে দেখা যাচ্ছে যে থিয়েটার নাট্যদল ফেব্রুয়ারিতেই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আপনি প্রথম থেকেই থিয়েটারে ছিলেন। হ্যাঁ আমি আব্দুল্লাহ আল মামুন, রামেন্দ্র মজুমদার, আমি এবং আরো 2-3 জন বাবু নাম ছিল আর কি। থিয়েটার করলাম, মানে থিয়েটার গঠন করা হলো। তারপরে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের হয়ে কেউ কিছু বলতে পারে না, হ্যাঁ মুনির মুনির চৌধুরীর চৌধুরীর, হ্যাঁ, অনুবাদে। এবং এটা দণ্ডকারণ্য, দণ্ডধর, এটা ছিল ওই কলকাতায় ছাত্র হয়েছিল। শিক্ষক নাট্যগোষ্ঠী। এইখানে এইখানেও আমরা অভিনয় করেছি আর কি। 73 সালে ট্রোপার জন্ম হলো, মনে আছে? থাকবে না কেন? মেয়ে হয়েছে, মেয়ের মুখ দেখে কেমন লাগলো সেসব? মনে তো আছেই। আমি মেয়েই চেয়েছিলাম, আমরা দুজনেই মেয়ে চেয়েছিলাম এবং আমাদের মেয়ে হয়েছে। আমি ঠিক বলতে পারবো না, যখন আমাকে ইতে নিয়ে যায় ওটিতে, কারণ আমার নর্মাল হয়নি, সিজারিয়ান। তো আমি দেখলাম ও মানে অপরাধীর মতন একটা কোণায় দাঁড়িয়ে, অপরাধী তো বটেই, হ্যাঁ। তো কোণায় দাঁড়িয়ে আছে। তো আমি আর বলতে পারবো না। তারপরে দেখলাম মেয়ে, ওই ছবিটাও আছে আমার কাছে। মানে আমি কোলে নিয়ে 3 দিনের বাচ্চা কোলে নিয়ে বসে আছি, সমস্ত দুঃখ সমস্ত সব ভুলে গেলাম। আর শিক্ষকতার চাকরিটা কবে থেকে শুরু করেন? এমএ পাশ করার পরেই কিন্তু শিক্ষকতার চাকরিটা করি অগ্রণী বিশ্ববিদ্যালয়ে, অগ্রণী স্কুলে, হ্যাঁ। হ্যাঁ। তাও করতাম না, আমার বাবা কাউকে আলসে হয়ে বসে থাকতে দিত না। তো উনি বলতেন, তোরা তোগো মাজায় তো জং ধরবো, তোরা বই রইছত কা, তুই এমএ পাস করছিস, রেজাল্ট আউট হয় নাই, তো কি হয়েছে তাতে, তুই দেখ যা একটা চাকরি কর, নিজে স্নো পাউডার নিজে কিনিল। মানে উনি আর দেবেন না আর কি এটা। ঠিক আছে, আপনি তাহলে অগ্রণীতে পড়িয়েছেন, উইজ লিটল ফ্লাওয়ারে পড়িয়েছেন, সানবিমসে পড়িয়েছেন, আর কোন সায়ন স্কুলে পড়িয়েছেন? না, সানবিমসে পড়িয়েছি, মাস্টার মাইন্ডে পড়িয়েছি, উইলস লিটল ফ্লাওয়ারে পড়িয়েছি এবং সবশেষে ইয়েতে পড়িয়েছি, মানে সেন্ট্রাল উমেন্স ইউনিভার্সিটিতে। তো আমার বাসার যে গৃহকর্মী, সে বলছিল, রান্নার লোকটা, যে এতদিনে খালাম্মা বড় হয়েছে। স্কুল থেকে ইউনিভার্সিটিতে পদোন্নতি ঘটেছে, হ্যাঁ, বড় হয়েছে। রাইট। তো আপনার মঞ্চ নাটক বেশি করতে ভালো লাগে নাকি টেলিভিশন নাকি সিনেমা? মঞ্চ তো আমি কিছুতেই ভুলতে পারবো না। মঞ্চ হচ্ছে আমার আমার তীর্থস্থান। আমার কি বলবো, এখনো করছেন লাভ লেটার্স? লাভ লেটার্স করছি। ট্রোপা মজুমদার ট্রোপা মজুমদার ডিরেক্টর, নির্দেশিত, সহ অভিনেতার নাম হচ্ছে রামেন্দ্র মজুমদার। খুব সুন্দর হয়েছে। আমি আমি আসলে প্রথমে মনে হতো যে আমি বোধহয় খুব দুর্ভাগ্য, আমার এরকম একটা জট পাকিয়ে গেছে জীবন, কিন্তু পরে মনে হলো যে আমার চেয়ে তো সৌভাগ্যবান আর নাই। সেই আপনার রেডিও নাটকগুলি মনে আছে? আমরা একটা, আরে বাবা, মনে নাই? আমি রংপুরে ধরেন 72, 73, 74, 75 এইসব সময়ে, 77, 78 রেডিওতে আপনার নাটক শুনতাম, এত ভালো লাগতো। আপনার কণ্ঠস্বর শুনলেই আমরা বুঝতাম যে এই নাটকটা ভালো হবে। আমি তো ভীষণ যেমন আমি ডিরেক্টরও পেয়েছি ভালো, নাট্যকারও ভালো। মমতাজউদ্দিন আহমেদ, ওনার নাটক করেছিলাম কি চাহ শঙ্খচিল। মানে আমার মনে আছে, মানে খুব বেশি সিরিয়াস ছিলাম আমি, করতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যেত আমার। মানে দেখে পড়ছি কিন্তু এত ওই মুক্তিযুদ্ধের উপরে মেয়েটাকে বার করে নিয়ে যায় করে, এবং স্যার মানে নিষ্ঠুরভাবে স্যার করতেন, হচ্ছে না আবার করেন স্যার, এরকমভাবে আমাকে দিয়ে করিয়েছেন। এখনো কি চাহ শঙ্খচিল শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠে। আর তো আব্দুল্লাহ আল মামুন তো আছেনই, হ্যাঁ, তার নাটকও করেছি। রেডিওতে নাটকগুলো খুব হতো তখন, এখন জানি না আমি। মঞ্চে কোকিলা রায় একক অভিনয়, থিয়েটারের সব নাটকেই তো আপনি গুরুত্বপূর্ণ রোল করতেন। হ্যাঁ, মানে মেইন ইয়েটা করতাম, মহিলাটা, হ্যাঁ। কিন্তু এটা নিয়ে অনেক কথাও হয়েছিল একবার, মানে দলের মধ্যে একটা হয় না, দলের কোন্দল হয়, ভুল বোঝাবুঝি হয়।
তো আব্দুল্লাহ আল মামুন তো অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। হুম ওনাকে যখন একবার বলা হলো পত্রিকা থেকে যে আপনি সব নাটকে মেইন রোলে ফেরদৌসী মজুমদারকে নেন কেন? হুম তো উনি বলছেন, এক কথাই বলছেন যে আমি তো আমার নাটক খারাপ করতে পারি না। আমার নাটকে যে রোলটা তিনি ভালো পারবেন আমি অন্যকে দেবো কেন? আমি তো তাকেই দেবো। এখন আপনারা যা ইচ্ছা তা। তো এইটা শুনে আমি তখন আরো সিরিয়াস হয়ে গেলাম যে উনি আমার উপর এতটা ডিপেন্ড করেন এবং উনি ওনার জোরে অনেক কিছু করেছি আমি। কোকিলারা তো আমি বারণই করেছি যে আমি কোকিলারা পারবো না। সোয়া ২ ঘন্টা স্টেজে আমি একা। হুম আমি তো একেবারে অনাথ। হুম আমি অন্যান্য নাটকে তো কেউ একটা সাহায্য করে একটা, এমনকি তিজন বাইয়ের ইয়ে দেখলাম সেখানেও পিছনে ওই দোহা বসে থাকে, তারা সাহায্য করে একটা ধরিয়ে দেয়। আমার তো ধরার কেউ নাই। মানে আমি তো সবটাই আমার নিজের করতে হবে। তখন উনি বললেন যে আপনার ওই চিন্তা নাই। আপনি যদি না পারেন তাহলে পারবেটা কে? আপনি শুধু মুখস্থটা আমাকে বলেন। ৩ পর্বের তো। তা আমি বলছি, মুখস্থ কি করে করব এত? তো বলে আপনি মুখস্থ করেন ১ মাস, ২ মাস, ৩ মাস, ১ বছর টাইম দিলাম। তো আমি ৩ মাসে মুখস্থ করেছিলাম। হুম আর হুরমতি মনে আছে চরিত্রটা সংসপ্তক? মনে আছে এখানেও তো আব্দুল্লাহ আল মামুন এবং লিয়াকত আলী লাকী ছিলেন। উনি কিছুতেই আমার চুল ধরতে চাইতেন না। ওখানে উনি বলছেন, মামুন ভাই বলছেন যে আমি রান্না করছি, আমার চুল খোঁপা, ওই খোঁপাটা ধরে আমাকে উঠাতে। এখন লিয়াকত আলী লাকী বলেন, "না, না অনেক ব্যথা পাবে। আমি এটা করতে পারব না।" আমি বলছি, "আমি ব্যথা পাই আর যা পাই আপনি করেন। আপনি আমাকে অ্যাক্টিংটা করতে দেন।" তখন ও সত্যি, সত্যি টেনেছিল। আমার মনে আর চোখ দিয়ে জল পড়ে গেছিল। এত ব্যথা লেগেছিল। তো চুলটা খুয়ে এবং ওইখানে যে কপালের টিক্কা দেওয়াটা ওটা একটা ইউনিক সরঞ্জাম। হুম সব্বাইকে বলা হয়েছে দেখো উনি যেন লাকি যেন আসল গরম শিকটা না দিয়ে দেয়। ২ টো শিক করা হয়েছে। একটা গরম পয়সার ওর জ্বালা আরেকটা এমনি একটা ফেক আরকি। তো ও বলছে যে, "না দেব না, আমি দেব না।" তো মামুন ভাই জিজ্ঞেস করছেন যে, "আপনার ভয় করছে?" আমি বলছি, "না, আমার ভয় করছে না।" গুড। কারণ আমরা কিন্তু নাটকে শেখাই এটা যে আর্টিস্টের উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে ভালো করে অভিনয় করা যায় না। নিশ্চয়ই না। হ্যাঁ, হুম হ্যাঁ। তা আমাকে যখন বলল যে না লাকি বলল যে, "না আপনি ভয় পায়েন না।" আমি বলছি, "না, আমি ভয় পাই না। তুমি গরমটাই দাও আমার। আমি জীবন দিয়ে দিব। তুমি গরমটাই দাও।" কেন ছি, ছি জীবনে তারপরে ও সমানে নেমে আসতো। এক্কেবারে বেশ কিছুক্ষণ টাইম নিয়েছিল ওটা। মানে উনি খালি উনি কেবল বলছেন যে, "খবরদার দেখো যেন ভুল না দাও। এটা কিন্তু একদম জীবন মরণ নিয়ে। তুমি কিন্তু ভুল দিবে না।" বলে, "না, না মামুন ভাই আপনি যান।" ১০০ বার নেমে আসতেন ওই বুথ থেকে টাটার, টাটার করে নেমে আসতেন। আমার টাটার করে উঠে যেতাম। তা আমিও তো বুকের মধ্যে ঢিপ, 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 ঢিপ। যাই হোক ঠান্ডাটা লাগিয়েছে। ঠান্ডাটা লাগিয়েছে আর আমি আ করে চিৎকারটা কিন্তু মনে হয়েছে যে সত্যিকারের ইয়েটা। ওইটাই মানুষকে খুব করেছে। হ্যাঁ, আমার মনে আছে। অ্যা ছোট ছিলাম তো অ্যা মনে আছে। আপনার ভাই বোনদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে? কাকে বেশি মনে হয়, মনে পড়ে? রুশো নেই এখন। আমার ইমিডিয়েট বড়। আর তারপরে হচ্ছে শেলি। মানে এই যে খুব বললেন একটু। ব্রিলিয়ান্ট ইয়ে। শেলির ব্যাপারটা আলাদা। সে আমাকে চায়কভস্কি, তারপরে বেথোফেন এগুলো দেখিয়েছে। ওইগুলো বাজিয়ে, বাজিয়ে ইন্টারেস্ট গ্রো করিয়েছে আমার। আর আপনার এত কাজ টেলিভিশনে, মঞ্চে, রেডিওতে, চলচ্চিত্রে চলচ্চিত্র করি নাই। একটা দুটো করেছেন। একটা করেছি ওই মায়ের অধিকার। আর আরেকটা খুবই মানে মানে আ সূর্য দীঘলবাড়িতে আমাকে বলছিল ওই যে ওই মেয়েটির নাম কি? আমি হ্যাঁ, আপনার জীবনীতে পড়লাম হ্যাঁ। 'সারেং বউ' আর 'সূর্য দিঘলবাড়ি' এই ২ টা সিনেমার অফার আপনি আর পেয়েছিলেন বিরাম কিন্তু ট্রোপা ছোট ছিল ছোট বলে। ছিল বলে আমি করিনি। কারণ আমার কাছে বাচ্চা, সংসার বেশি বড় আরকি। তাহলে আপনি এতগুলি চরিত্রের মধ্যে, এতগুলি নাটকের মধ্যে কোন কাজটা সবচাইতে আপনার মনে হয় যে এটা বেশি গুরুত্বপূর্ণ ১ নম্বরে থাকবে? কোকিলারা। কোকিলার। আর করেন নাই, মিস করছেন এমন কি আছে?
ওই যে ফিল্ম দুটো চলচ্চিত্রে যে সূর্য দিগল বাড়িতে, যেটা পরে আমি কে দিয়েছিলাম, বলেছিলাম, সাজেস্ট করেছিলাম, ডলি আনোয়ারের ডলি আনোয়ার। হ্যাঁ, আর একটা খুব তখন আমি বুঝতামই না কি লেখা, আরে খালি স্টেজের নাটকই করেছি। যখন সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন যে আপনি কি ইন্টারেস্টেড, আর আপনার দেশে শুনেছি আপনি খুব আমি বলছি এখনো ভাবছি না। ও এইটা এইটা আমার কাছে একটা মানে আমার মনে হয়েছে যে আমার নির্বুদ্ধিতা এটা। এখন 83 বছর ধরে এই জীবন, নাটকের জীবন, পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া, বাংলাদেশে গণতন্ত্রের উত্থান পতন, এত কিছুর পর আপনি আছেন, রামেন্দু মজুমদার আমাদের দাদা আছেন, ত্রোপা আছে, আপন আছে, আত্রেয়ী আছে, আত্রেই। আপনার ভাষায় ইচ্ছে আছে, হ্যাঁ, সবটা মিলিয়ে জীবনটা কেমন লাগে, বাংলাদেশটাই বা কেমন লাগে? জীবনটা আমার চমৎকার, বাংলাদেশও চমৎকার ছিল। একটু হয়েছে, হয় একরকম তো যায় না, কিন্তু আমি মনে করি আমি অনেক পেয়েছি, আমার অনেক পাওয়া হয়েছে, সেই খেদ আমার নেই। আমরা শেষ করে আনবো, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি এইটুক বলতে চাই যে জীবনে ধৈর্য হারা হওয়া উচিত না, সৎ থাকা উচিত, সুন্দরে বিশ্বাস করা উচিত, বয়োজ্যেষ্ঠদের যথার্থ সম্মান করা উচিত। এই যে এখন যে শিক্ষককে কান ধরে উঠা বসা করা, ওটা কখনোই আমার কাম্য নয়। আমি চাই না, ওটা দেখলে আমি অসুস্থ হয়ে যাই। কারণ আমার বাবা বলতেন, বিদ্বান লোক যদি লম্পটও হয় তাকে শ্রদ্ধা করবি। কাজে এইটা আমার মাথার মধ্যে খেলে সবসময়, যে যতই হোক, যে যত, আর অতীত নিয়ে অতীতটাকে আঁকড়ে ধরে বসা থাকা উচিত না। সামনের দিকে এগোবো, কষ্ট করে এগোবো হয়তো, আর আশাহত হওয়া উচিত না। এইটা। অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমার মনে হয় শেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফেরদৌসী মজুমদার আপা তার বই মনে পড়ের মধ্যেও লিখেছেন যে তার বাবা বলতেন, বিদ্বান ব্যক্তি লম্পট হলেও তাকে শ্রদ্ধা করতে হবে বা মান্য করতে হবে। যদি আমাদের প্রবাদে আছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, কিন্তু আমরা এই কথাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। কারণ যিনি বিদ্বান, তার একটা মূল্য, তার একটা সম্মান সমাজে দরকার। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন শিক্ষকদেরকে সম্মান করা, আশার কথা বলেছেন, ধৈর্যহারা না হওয়ার কথা বলেছেন। এইসব নিশ্চয়ই আমাদের সামনের দিনের পথ চলায় অনেক কাজে লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।